বৈষম্য তো সকল ক্ষেত্রে বৈষম্য। এই বৈষম্য আজকের আমাদের বিজ্ঞ আইনজীবী সাহেব একটা কথা বললেন যে মিডিয়ায় আজকে যদি আপনি বিটিভি দেখেন, বিভিন্ন পত্রপত্রিকা দেখেন, যারা এক সময় এই বিএনপি এবং তার টোটাল পরিবার কেন্দ্র করে যে মিডিয়াগুলি সবচেয়ে খারাপ নিউজ করতো, তারা এখন এত বেশি তাদের ওয়েল উইশার হয়ে গেছে এবং তাদের পক্ষে নির্লজ্জভাবে কথা বলে, নির্লজ্জভাবে তাদের পক্ষে জরিপ প্রকাশ করে। কাজে এই যে পত্রিকাগুলি, মিডিয়াগুলি, এখন এই প্রশাসন, সকল ক্ষেত্রেই তো আপনার বৈষম্য। নির্বাচনের যে ভূমিকা, আমরা 8 সালের নির্বাচনের ভূমিকা দেখেছি সেনাবাহিনী। 8 সালের নির্বাচনটা তো মোটামুটি সেনা সমর্থিত, কিন্তু সেখানে আমরা কি দেখতে পাই? সেখানে আমরা দেখতে পাই যখন সশস্ত্র বাহিনীরা টহল দিতে আসে, যখন কেউ বলল যে স্যার ভিতরে তো আপনার ব্যালটকারি ঢুকাইতেছে, তো এখন কি করব, বলতেছে যে আপনার যান, আমি আসতেছি। তারপরে যখন যাই বললো যে আপনি এইটা তো ওখানে সশস্ত্র বাহিনী আছে, ম্যাজিস্ট্রেট আছে, আপনি ব্যালট কার্ড দিয়া প্রেসিডেন্ট কমিশনকে বললো যে আপনি কেন ওই ব্যালট কার্ডে ঢোকানোর দিচ্ছেন, এটাকে চ্যালেঞ্জ করেন না কেন? উনি বলছেন আপনি আগে ইস্যু যান, আপনি ওদিকে যান, আমি দেখতেছি। কিছুই না, হাতি সোদাতের মতো এরা ভূমিকা পালন করছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। কাজে আমি মনে করি আমাদের যে চিরাচরিত অভ্যাস, ক্ষমতা এনিহাও যাইতেই হবে, ক্ষমতা লাগবে, আমার ক্ষমতা চাই। আর ক্ষমতা চাই যারা টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, এই চোরদেরকে, জাতীয় চোর এরা জাতির কলঙ্ক, এরা দেশের অর্থনীতিকে শেষ করেছে। হ্যাঁ, একটা সৌহার্দ্যপূর্ণ আচরণকে এরা শেষ করেছে। এইখান থেকে ওদের ভাগপক্ষ সব আছে ওখানে আবার ওইখানে তাদের ব্যাংকের টাকা জমায়, এখান থেকে যে ওইখানে তারা টাকা জমায়, এই সব বিদেশি পাসপোর্টধারী এবং এই আপনার ঋণ খেলাপি। এই ঋণ খেলাপি কার আমলে হয়েছিল? এটা আওয়ামী লীগের আমলে। এই 17 বছরের মধ্যে তো ঋণ খেলাপি তারা, এবং ওদের সাথে যোগাযোগ করে যোগ সাজসে কিন্তু তারা এই ঋণগুলো নিয়েছে। যাদের বুদ্ধে একটা গণঅভ্যুত্থান হলো, তাদের সাথে যোগ সাজস করে তো এই সব গাপ্পি মারা এই লোকগুলি, তারাই তো ওখান থেকেই তো টাকা নিয়েছে। কাজে এই জন্যে একটু যদি আজকের আলোচনা প্রসঙ্গে আবার ফিরতে চাই, যে আমরা যে আলোচনা করছিলাম যে ভোটারদের অধিকারের সুরক্ষা, এই যে ভোটারদের গোপনীয়তা এবং স্বাধীনতা কি এবার বাড়ছে নাকি নতুন ঝুঁকি তৈরি? তো বলা যাচ্ছে না, 22 তারিখের পরে বোঝা যাবে কি হয়েছে, সুরক্ষা কতদূর কি দিতে পারবে কি পারবে না, এখন তো আগাম কিছু বলা যাবে না। যদি পারে, আপনারা মাঠ পর্যায়ে তো ভোটারদের সঙ্গে মিশন নির্বাচনে ক্যাম্পেইন করতে যাচ্ছেন, সেখানকার চিত্রটা কি? না, তারা এখনো আগামী আর 2-1 দিন পরে এই চিত্রটা ভালো বোঝা যাবে। এখন পর্যন্ত মানুষের উঠান বৈঠক করছে, এটা সেই উঠান বৈঠকও কেউ পুলিশ আইন ধরাই দিয়েছে, সেখানে জরিমানা হয়েছে, কেউ করছে, কেউ করে নাই। হ্যাঁ, এই যে রুমিন ভরানা, তার মানে নির্বাচনী প্রচারণা এক ধরনের মব হচ্ছে, একটা মব হচ্ছে। এবং এই মবটা 22 তারিখের পর থেকে কতটা হয়, কতটা বৃদ্ধি পায়, এটা দেখা যাবে কার্যক্রম যখন মাঠে পর্যায়ে সবাই নেমে পড়ে। নির্বাচনী প্রচারণা যদি মব হয়, তাহলে এই পরিস্থিতিতে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে উৎসাহিত হবে এবং আসলে কি ভোটারদের নিরাপত্তা বা সুরক্ষা থাকবে? না, এইটা তো তাড়াতাড়ি বলা যাবে না। এটা চলতে থাকুক, চলতে যখন দেখবে যে না, হ্যাঁ ভালো যদি হয়, কিছু তো ঘটনা ঘটতেই পারে, কিন্তু যদি ক্রমান্বয়ে এটা বাড়তে থাকে, বিভিন্ন আসনে যদি বাড়তে থাকে, তখন জনগণ একটা চিন্তা ভাবনা করবে যে তার আগে নিরাপত্তা তো আগে, ভোটাধিকার সে তার নিরাপত্তা তো আগে। এইটা যখন অনেক সময় তো এই যে আপনার কি বলে, এই যে আপনার কি কোথায় গেল 14, তারপর হলো 18, তারপর হলো 24, এখন তো ভোটাররা যায় নাই। আপনি দেখছেন গরু, ছাগল, তারপর কুকুর এই মাঠের মধ্যে ভোট কেন্দ্রে বসে রয়েছে, ভোটার নাই। আর মানে সংবাদ মাধ্যম ওই দলের খায়ের খা, তারা বলছে 60%, 70% ভোট কাস্ট হয়েছে। এগুলো তো সংবাদ মাধ্যমে দেখিয়েছে। ভোট কেন্দ্রে যে কুকুর ঘুমাচ্ছে, এটা তো সংবাদ মাধ্যমে দেখিয়েছে। একটা দেখাইছে, আর একটা ভোট এত % পড়ছে, এটাই দেখাইছে। সংবাদ মাধ্যম দুই ভাগে। সংবাদ মাধ্যম তো আর আকাশ থেকে তথ্য পেয়ে দেখায় না। সংবাদ মাধ্যম তো দুই ধরনের। সংবাদ মাধ্যম তো আকাশ থেকে তথ্য পেয়ে দেখায় না। সংবাদ মাধ্যম সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে সে তথ্য দেয় না। কিসের সংবাদ? এটা বায়াসড হয়েও অনেক তথ্য দেয়। সেটা আপনি সোশ্যাল মিডিয়ার কথা বলছেন, মেইনস্ট্রিম মিডিয়া এটা করে না। হ্যাঁ, মেইনস্ট্রিম মিডিয়া এটা করে না। কোন মেইনস্ট্রিম মিডিয়া বলছে? মেইনস্ট্রিম মিডিয়া প্রথম আলো কি ওরা করছে না? অনেকে করছে না। তারপরে যখন হাসিনার শেষ সময় অনেক ব্যবসায়ীরা, অনেক মিডিয়ারা হাসিনাকে সাহস যোগাইছে না, যে আপনি চালাই দেন, আমরা আসি আপনার সাথে, এই বলছে না নাকি? এখন তো সেই মিডিয়া মানে কি, এটা একটা ব্যবসায়ী কেন্দ্র তো। এখন তো আগের সেই মিডিয়া নাই। তোফাজ্জল হোসেন মানিক মিয়ার মতো সেই মিডিয়া তো এখন নাই, যে আইয়ুব খানের বিরোধিতা করতো, শেখ মুজিবের বিরোধিতা করতো। হ্যাঁ, এই একটা লোক।
সেই মুজিবুর রহমানের মতো সাংবাদিক নাই, আকরাম খানের মতো সাংবাদিক নাই তো এখন তো ব্যবসায়ী, ব্যবসা তো এই ব্যবসায়ী সাংবাদিক যারা, হলুদ সাংবাদিকতা করে যারা, দলকে ক্ষমতায় নেওয়ার জন্য যারা ভূমিকা পালন করে। এক সময় আরও কিছু মিডিয়া দেখবেন আওয়ামী লীগের আমলে, প্রথম আমলে তারা আওয়ামী লীগের অনেক নেতাবৃন্দের সাথে এইভাবে দুই পাশে বসে তাকে সম্বর্ধনা দিত, আলাপ আলোচনা করতো। আজকে সম্পূর্ণ তার বিরুদ্ধে এই একই মিডিয়া, যেমন যেটা করছে প্রথম আলো, আগে সম্পূর্ণ বিরুদ্ধে, এখন এর সেই পক্ষে কোনো মিডিয়া আছে বলে বাংলাদেশে কোনো পত্রিকা এটা মনে হয় না। কাজে এই জন্যে একটা ফ্যাসিস্ট সরকার, এই গণতন্ত্র ভাই যেটা বলেন গণতন্ত্র, এই গণতন্ত্র হত্যার জন্য যেমন সরকারি দল দায়ী, তেমনি বিরোধী দল দায়ী, তেমনি গণমাধ্যম দায়ী, তেমনি তথাকথিত কিছু বুদ্ধিজীবী সিভিল সোসাইটি দায়ী। আজকের যারা দেশটাকে এইভাবে কলঙ্কিত করলো, আমার তো বাংলাদেশটা একটা কলঙ্কের ইতিহাস, কলঙ্কিত বাংলাদেশ, আমার বাংলাদেশটা জনগণের প্রতারণা করা বাংলাদেশ। আমি এবার একটু যেতে চাই ডক্টর আহমেদ সাজদুল হক রুবেল আপনার কাছে। এইটা যারা করলো ঈদের পক্ষে, এই গণমাধ্যম বলা হয় পঞ্চম স্তম্ভ, জাতির বিবেক বলা হয়, তারা কেমন করে এই দলে বা এই দলে থাকে বলেন? শিক্ষাবিদ, ইউনিভার্সিটির শিক্ষকরা গণমাধ্যম কোনো দলে থাকে না। কি কয় দলে থাকে না? কি কয় দলে থাকে না? কোনটা চাইবেন আপনি? এই যে শ্যামল দত্ত কি করেছে প্রেস ক্লাবে বলেন? একটা প্রোগ্রাম পর্যন্ত করতে পারি না প্রেস ক্লাবে, তার যখন সে সেক্রেটারি ছিল একটা প্রোগ্রাম করতে দেয় নাই। সে কি করছে? সেটা তো দলদাস সাংবাদিকতা। না, সাংবাদিকতা কি? সাংবাদিক কারা? এক দলের পক্ষে? সেটা দলদাস, তারা দলীয় কর্মীর আচরণ ভূমিকা যারা পালন করবে সেটা তো ভিন্ন কথা। সাংবাদিকতার নামে কলঙ্ক, এরা সাংবাদিক হতে পারে না। আপনি বলেন না, হতে পারে না, এরা সাংবাদিক নামে কলঙ্ক। যারা দুর্নীতি করেছে, দেশকে কলঙ্কিত করেছে, সন্ত্রাস করেছে, গণতন্ত্র হত্যা করেছে, তাদের পক্ষে কোনো সাংবাদিক ভূমিকা পালন করবে, এই সাংবাদিকের নামে কলঙ্ক,